চলো এই শোনো, পড়ানোর সময় চেষ্টা করবা কথা না বলা, দাঁতে দাঁত চেপে রেখে একটু চেপে রাখবো, হাসি মাসি সব পেয়েছি। হ্যাঁ, অত ইংরেজি তো আমি বুঝতে পারি না, পিন পড়ার মতো আওয়াজ কেউ করবে না। ওই তো ওরা ভালো জানে ইংরেজি, আমি মূর্খ সুখ মানুষ। আচ্ছা, লাস্ট দিন বিজ্ঞান অনেকদিন আগে হয়েছিল। বিজ্ঞানের ক্ষেত্রে পেজ নম্বর 103 চলছে, বার করো। দেখবো যে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের পরীক্ষাটা আমরা পড়ছিলাম। আচ্ছা, তোমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষাটা ক্লাসের মধ্যে করানোর চেষ্টা করছি, কিন্তু হয়নি, তাই না? তা আজকে করাবো, আজকে হবে। তা নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষাতে, হ্যাঁ না আজকের সঙ্গে সবাই ছিল না, আজকে করে দেবো। হ্যাঁ কি চল যাও। হ্যাঁ, বলাই পরীক্ষাটা আজকে আবার করে দেখাবো। কোনো দেখো, বলাই পরীক্ষা করার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে, কাকে পরীক্ষা করব। নাইট্রিক অ্যাসিড সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নমুনা। নমুনা HNO3 নমুনা। এর মধ্যে আমাকে মেশাতে হবে কি FeSO4 ফেরাস সালফেট। এবার যে FeSO4 মেশাবো এর মধ্যে বিক্রিয়া হবে, কিন্তু বিক্রিয়া হওয়ার পরেও জলটা বর্ণহীনই থাকে, লিকুইডটা বর্ণহীন থাকে, বোঝা যায় না যে কি মেশানো আছে। তখনই এগুলো থেকে নিশ্চয়ই কিছু তৈরি হয়, তাই না? তাই দেখো লেখা আছে বইতে যে 6FeSO4, প্রথম লাইনে ওটা না, হ্যাঁ লেখা আছে দেখো FeSO4 প্লাস HNO3 এর মধ্যে, তারপরে আমরা কি মেশাবো H2SO4 গাঢ়, তাই তো? তাই এই তিনটে জিনিসের মিশ্রণের পরে দেখা যায় কি একটা বাদামে বলয়ের সৃষ্টি হচ্ছে। কোন অংশে সৃষ্টি হচ্ছে? এটা যদি টেস্ট টিউব হয়, একটা জিনিস বলো তো, ভারী জিনিস ডুবে যায় কতটা আমরা জানি তো? তাহলে এটা যদি টেস্ট টিউব হয়, হলো না ভালো, ওকে। তাহলে এই টেস্ট টিউবের প্রথমে মনে করো আমরা HNO3 নিয়েছি, এর মধ্যে আমি FeSO4 নিলাম, হলো? তাহলে এই দুটো মিশে গেল, তাহলে মিশে গিয়ে একটা বর্ণহীন তরল হয়েছে। এবার এর মধ্যে আমি কি মেশাবো? গাঢ় H2SO4। কি মেশাবো? গাঢ়, আসুন, H2SO4। তাহলে গাঢ় H2SO4 মানে কি এটা গাঢ় ছিল, তাহলে গাঢ় জিনিস তলায় থিতিয়ে পড়বে। দেখা যাবে কি H2SO4টা এই বিকারের এই টেস্ট টিউবের তলদেশে জমা হচ্ছে, এবং উপরের অংশে কি হচ্ছে, আগে যে অংশটা ছিল FeSO4 আর HNO3 এর মিশ্রণ, সেটা উপরে চলে যাচ্ছে। তাহলে এখন দেখো তলায় গাঢ় উপরে পাতলা, এই মাঝ বরাবর যেখানে দুটো তল স্পর্শ করছে পরস্পরকে, সেখানে কি সৃষ্টি হচ্ছে? একটা বাদামি কালারের বলয়, বাদামি কালারের বলয় সৃষ্টি হয়। এটা এই পরীক্ষাটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে যে স্পেসিমেনটা নিয়েছিলাম বা নমুনা নিয়েছিলাম সেটা কিসের? HNO3 এর। এই রাসায়নিক যে সমীকরণটা আছে একটুখানি বুঝে পড়ে প্র্যাকটিস করে মুখস্থ রাখবো। হ্যাঁ, আচ্ছা এবার এখানে একটা ব্যাপার আছে, ওই যে যে বাদামি বলয় যেটা তৈরি হচ্ছে না, সেটা একটা বড় সাইজের সংকেত আছে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। কি লেখা আছে? নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, একদম। একটু কষ্ট করে এটা মুখস্থ রাখতে হবে। দেখো তোমাদের বইতে দেখো লেখা আছে একদম লাস্ট লাইন, নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলাই পরীক্ষাতে একদম লাস্ট লাইন। দেখো লাস্ট লাইনে দেখো লেখা আছে যে Fe ব্র্যাকেটের মধ্যে H2O6 ব্র্যাকেট বন্ধ করে SO4 প্লাস NO, তারপর তৈরি হচ্ছে Fe H2O5NO ব্র্যাকেট বন্ধ করে SO4, তার নিচে লেখা আছে না বাদামি বলে, যে এই জায়গাটা দেখো লেখা আছে না? তাহলে এই সংকেতটা তোমাকে মুখস্থ রাখতে হবে, বইয়ে দাগিয়ে রাখো, পড়ার সময় মুখস্থ রাখবা। সবকিছু কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না। এই যে যেখানে বাদামি বলাই লেখা আছে, আচ্ছা বাদামি বলাইয়ের নামটা কি বইতে দেওয়া আছে? দেওয়া নেই? তাহলে নামটা লিখে নাও। গড়াই বইতে লেখা আছে না তোমার? নামটা বলো তো। না না, নাম বলেছি, নাম, বাংলা নাম। দাঁড়াও, নাইট্রো বলো, ফেরাস, নাইট্রোসোফেরাস, নাইট্রোসোফেরাস, হ্যাঁ তারপরে বলো সালফেট, হ্যাঁ ফেট পেন্টাহাইড্রেট। নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট বলো, তাহলে একসঙ্গে, হ্যাঁ নাইট্রোসোফেরাস। ঠিক আছে, তোমরা বইতে এই বাদামি বলায় যেখানে লেখা আছে এর পাশে একটু লিখে নাও এই জিনিসটা, নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। হ্যাঁ ওইটা।
হ্যাঁ, লিখে নাও লিখে নাও, কোশ্চেনে লিখে নাও, বইতে লিখে নাও। তোমার বই কই? এই তোমার বই কই? এক্সিলেন্ট। আচ্ছা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা কমপ্লিট আমাদের। এরপরে জায়মান হাইড্রোজেন ও জায়মান অক্সিজেন সম্পর্কিত ধারণা বর্জন। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে তোমার জায়মান হাইড্রোজেন আর জায়মান অক্সিজেন বলে অনেক ধারণা ছিল। সেই ধারণাগুলোকে আজকে আর বিশ্বাস করা হয় না। মানে আগেকার দিনে মানতো মানুষ যে ওটাতে কাজ চলছে, কিন্তু বর্তমান বৈজ্ঞানিকরা দেখেছেন যে এগুলোর খুব একটা ভূমিকা নেই, তাই জন্য এদেরকে বর্জন করা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো পেজ নাম্বার 104-এ। সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সোডিয়াম, সোডিয়াম মানে Na, আর হাইড্রোক্সাইড মানে OH। এটার বাংলা নাম কে পারবে? অনেক রিয়াকশন হয়েছে এগুলো দিয়ে। আমরা ক্ষার ইউজ করি, এর নাম কি? কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কস্টিক সোডা। হলো? তাহলে এটা ক্ষার না অ্যাসিড? ক্ষার। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, তাহলে NaOH এর সঙ্গে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া আশা করি তোমাদের মনে আছে, কারণ ওই লিখিয়ে দিয়েছিলাম বোর্ডে চার্ট করে, মুখস্থ করেছো আশা করি। না করলে করে নেবা। যদি HCl এর বিক্রিয়া করে তাহলে কি হবে? ভেরি ইজি। আচ্ছা, ইয়েস ঠিক বলেছো। ব্যাপারটা হচ্ছে একটু মনে রাখবা, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ জল। কি তৈরি হবে? লবণ জল। তার প্রথমত এখানকার যে OH আয়ন আছে, সেটা এখানকার এই দেখো, অ্যাসিড জলের মধ্যে দ্রবীভূত হয়ে H+ আয়ন দেয় না, আর ক্ষার জলের মধ্যে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয়। তাহলে এই যে যখন অ্যাসিডকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাবো, H আর OH যুক্ত হয়ে গিয়ে H2O তৈরি করবে। ঠিক আছে, আর বাদ বাকি সোডিয়াম আর ক্লোরিন এর মধ্যে বিক্রিয়া হবে, দিয়ে তৈরি হবে কি? NaCl, আর H আর OH মিলে তৈরি করবে H2O। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় NaOH নামক ক্ষার কি তৈরি করবে? লবণ আর জল। নেক্সট, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় চলে আসি। ধাতুর সঙ্গে বিক্রিয়া আগে অনেক বেলুন ফুলিয়েছি আমরা, যার যার মনে আছে আর কি। তাহলে NaOH প্লাস, দেখাবো নাহলে বেলুন ফুলিয়ে। NaOH প্লাস অ্যালুমিনিয়াম, NaOH প্লাস অ্যালুমিনিয়াম। তো হবে কি? এই যে Na আছে, এ কি করবে? L এর সঙ্গে কি করবে? বিক্রিয়া করবে, তাই তো? বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করবে, তার একটা ভালো নাম আছে। কি নাম আছে দেখো, খোঁজো বইতে। দেখো লেখা আছে NaL দিয়ে, একদম NaAlO3 লেখা আছে। NaAlO3 O2 আছে, O2 সরি। তাহলে NaAlO2 এর নাম কি? সোডিয়াম। দেখো Na মানে তো সোডিয়াম, আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন কি একসঙ্গে মিনেট, তাহলে অ্যালুমিনেট। আচ্ছা, এক্ষেত্রে দেখো ভালো করে দেখবে, Al চলে এসছে এখানে, Na চলে এসছে এখানে, অক্সিজেন চলে এসছে, তাহলে পড়ে থাকলো কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন গ্যাস আকারে উপরের দিকে উড়ে চলে যাবে। সমিত সমীকরণ তোমরা বই থেকে করে নেবা। তাহলে একটা জিনিস পেলাম যে ধাতুর সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তৈরি করবে কি? একটা ধাতব লবণ, আর এটা তৈরি করবে কি? হাইড্রোজেন গ্যাস। কোন থাকো? ও মানে হ্যাঁ, ওই অ্যাসিডটা জলের মধ্যে মিশিয়ে করতে হবে। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পাউডার, বা বয়ামের মধ্যে শুকনো শুকনো রাখা আছে, ওখানে দেখাও যাচ্ছে। তা ওইখানে হচ্ছে যে সাদা কালারের বয়াম আছে না ল্যাবের মধ্যে, ওইটার মধ্যে হচ্ছে ওই NaOH আছে এক গাদা, ওটা শুকনো হয়, ওটাকে জলের মধ্যে মেশাতে হয়। তাহলে NaOH কে আগে জলের মধ্যে মেশালে সেটা কি তৈরি হবে? একটা লিকুইড তৈরি হবে, হয়েছে। তার সঙ্গে অ্যালুমিনিয়াম দিতে, এখন যদি শুকনোর মধ্যে দিই তাহলে কোনো কাজ হবে না। আগে জলের মধ্যে মেশাতে হবে, তারপরে অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়ে গেল। অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যাপারটা হচ্ছে যে অ্যাসিড ও ক্ষার দুজনেই কেমন? আমাদের চোখ এবং ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। অনেকের বাড়িতে এটা হতেও পারে, আর অনেকে দাদা দিদিদের সঙ্গে যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের সঙ্গে হতে পারে, যে ল্যাবে গিয়ে অ্যাসিড ঢালতে গিয়ে হাত পুড়ে গেছে, বা বাড়িতে ওই সেই কাঁচের বোতলে অ্যাসিড থাকে, যদি আজকে হারপিক ব্যবহার করা হয়, ওই পড়ে গিয়ে পা পুড়ে গেছে, অনেকের হয়, তাই না? তাহলে এবং ক্ষারের সঙ্গে কি হয়ে যায় কি? ক্ষারে হচ্ছে ওই দেখবা যারা চুন খায়, পান প্রচুর খায়, দেখবা মুখের মধ্যে কেমন একটা হয়ে যায় না, সাইডে সাইডে, ওগুলো কিন্তু
হ্যাঁ, দাঁতগুলো তার মানে এগুলো ক্ষয়ে যায়। তাহলে এখন নিরাপত্তা ব্যবহার আমরা কি করে করতে পারি বলো? না না, ওইসবের কথা হচ্ছে না, ফালতু কথা বলো না, হাসান একদম না, আজকে টাইম নেই, হাসাবো না একদম। শোনো, ব্যাপারটা হচ্ছে অ্যাসিড, বেসিক জিনিস, যদি অ্যাসিড বা ক্ষার চোখে পড়ে, চোখে রেটিনার ক্ষতি করবে, ত্বকে বললে কি হবে, ত্বকে ক্ষতের সৃষ্টি করবে। এই জন্য এগুলো যখন ব্যবহার করবো তখন কিভাবে ব্যবহার করবো? আমার একটা সে ডাক্তার ডাক্তার পোশাক আছে, তার নাম কি, অ্যাপ্রন। অ্যাপ্রন পরতে হবে, সুতির পোশাক পরতে হবে, সঙ্গে চোখে চশমা বা গগলস বলে, সানগ্লাস পরলে হবে না, কালার বোঝা যাবে না। আর হাতে কি পরতে হবে? হ্যান্ড গ্লাস পরতে হবে। আচ্ছা, ওই আগের দিন আমার হাতে ওই হলুদ হলুদ হয়ে যাওয়ার পর আমি ওই গ্লাভস কিনে এনেছি আবার, বেশি দাম না, 1 টাকা 20, ইউজ অ্যান্ড থ্রো, ফেলে দেবো ব্যবহার করে। বস্তা বাদলে হবে না, অ্যাসিড বার্ন বলে একদম। আচ্ছা শোনো, এবার ব্যাপারটা হচ্ছে অ্যাসিড যদি আমার হাতে পায়ে পড়ে, সেখানে ফোসকা পড়তে পারে বা পুড়ে যেতে পারে, সেটা কারণে হলো অ্যাসিড বার্ন। আর যদি ক্ষার পড়ে হয়, সেটাই কি বলবো, বেস বার্ন, অ্যালকালি বার্ন একদম। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে অ্যাসিড ও ক্ষারের ধর্মের জলীয় দ্রবণের প্রভাব। ঠিক আছে। আচ্ছা, একটু আগে যেটা আদিত্য বললো আর কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড তো শুকনো জিনিস, ওর সঙ্গে তো অ্যালুমিনিয়ামে বিক্রি হবে না, এর মধ্যে কি মেশাতে হবে, জল, তাই তো? ঠিক আছে, তাহলে এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সরাসরি অ্যালুমিনিয়াম মেশাতাম, তাহলে তো বিক্রিয়া হতোই না, জলের মধ্যে না মিশে থাকলে বিক্রিয়া করে না। আচ্ছা, একইভাবে ওই বাজারে কিছু অ্যাসিডের পাথর পাওয়া যায়, বা চিনি না বলে না, টক চিনি, তাই না? আবার টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল পাওয়া যায়, টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল, যেগুলো হচ্ছে ফুচকার জলে মেশানো হয়। যাই হোক, এবার বলো, টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল মানে হচ্ছে কেলাস, ক্রিস্টালের বাংলা কেলাস, ফটকিরির কেলাস, তুতের কেলাস, পাটালির কেলাস, আর কি হতে পারে, চিনির কেলাস। তো ওর মধ্যে যদি আমি কোনো পদার্থ দিয়ে, কেলাসের মধ্যে জল না দিয়ে যদি আমি কিছু মিশে কোনো ধাতু ফেলি, বিক্রিয়া করবে কি করবে না? করবে না, আমাদের জল মেশাবে, আগে জলের মধ্যে গুলবে, তারপরে বিক্রিয়াটা হবে। এটাই বলেছে যে জলের ব্যবহার না করলে কি বিক্রিয়া কিন্তু হবে না। এবার লিটমাসের কথায় আসি, লিটমাস পেপার আমাদের কি কাজে লাগে? কোনো পদার্থ অ্যাসিড না ক্ষার সেটা বোঝার কাজে লাগে। পিএইচ পেপার কি কাজে লাগে? অ্যাসিড না ক্ষার বোঝার কাজে লাগে, তাই না? তাহলে এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে অ্যাসিড ঢেলে দিলাম, দিয়ে লিটমাস চুবিয়ে দিলাম। লিটমাস পেপার কত ধরনের হয়? একটা লাল, একটা নীল। লাল নীল দুটোই চোবালাম, লাল কালার লাল কালারই থাকবে, কিন্তু নীল কালারটা লাল হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস, সাধারণ জিনিস, পিএইচ পেপার আর লিটমাস পেপারে একটা খুব বেসিক জিনিস মনে রাখবো, অ্যাসিড হলে কালার লাল, অ্যাসিড হলে কালার লাল হবে, আর ক্ষার হলে কালার বেগুনি হবে। এখন বেগুনি জিনিস আর বেগুনি হবে না, বেগুনি জিনিস আর বেগুনি হবে না, কিন্তু লাল জিনিস বেগুনি হতে পারে। উল্টো, মনে করো বেগুনি আর লাল লিটমাস পেপার আমি ক্ষারের দ্রবণে চুবিয়ে দিলাম, দেখাবো আজকে, দেখাবো, সব দেখাবো। তাহলে বেগুনিটা লাল হবে, হ্যাঁ বেগুনিটা লাল না, লালটা বেগুনি হবে। অ্যাসিডে ডোবালে বেগুনি লাল হয়, ক্ষারে ডোবালে লাল বেগুনি হয়ে যায়। হয়ে গেল? বেগুনির কথা শীতকালে বলাই বেটার, তাই না? এবার চলেছে পিএইচ এর গুণগত ধারণা। আচ্ছা, জল খাওয়া নিয়ে আজকাল সবাই খুব সতর্কিত, টাইম কল চলে যাওয়ার পর সবাই কেনা জল খায়, তাই না? টিডিএস মেশিনের কথা কে কে শুনেছো? জলের মধ্যে চোবালে বলে দেয় জলের টিডিএস কত। অনেকে বলে কলের জলে আর্সেনিক আছে, খাওয়া ভালো না। অনেকে বলে আমার বাড়ির জল দিয়ে মিষ্টি মিষ্টি জল বেরোয়, আছে না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যে অনেকে কলের জল কে খায়, বাড়ির হ্যান্ড পাম্পের জল খাও, খাও। আর কে খায়? খায় না, তুমি খাও, বাহ। আমিও খাই বাড়ির জল। তার প্রশ্ন হচ্ছে যে, হ্যান্ড পাম্পের জল আগে যখন বেশি মানুষ খেত, দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের দাঁত ক্ষয়ে যেত, দাঁতে কালি কালি করে একটা ভাব চলে আসতে, মনে হচ্ছে বিড়ি খায়, কিন্তু আদৌ বিড়ি খায় না, এমন হয়। তাই এখন প্রশ্ন হচ্ছে যে, দাও দাও দাও, কারুর দাঁত আবার খুব পরিষ্কার থাকতো, ধবধবে সাদা। তাই প্রশ্ন হচ্ছে এগুলো কিসের জন্য হতো? হ্যাঁ, জলের আয়রন। এইটুকু একটা কথাই আমরা জানি যে আয়রনের জন্য। আরো অনেক কিছু হতে পারে, যেটা হচ্ছে কি জলের পিএইচ, জলের পিএইচ এর প্রভাব একদম। সাধারণত সাধারণত পিএইচ এর কতগুলো মান থাকে বলতো? 14টা মান থাকে। তাহলে আমি 14 পর্যন্ত লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 ও হরে হলো কই, ছোট করে লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14 হয়েছে। এই সবগুলোর মধ্যে মিডিলে আছে 7, মিডিলে আছে 7, 7 মানে হচ্ছে পিএইচ নাই, 7 মানে পিএইচ নেই। আচ্ছা, পিএইচ এর পেপার দিয়ে আমরা লবণকে শনাক্ত করতে পারবো কি পারবো না? পারবো না। অ্যাসিডকে শনাক্ত করতে, ক্ষারকে শনাক্ত করতে, অ্যাসিডের চোবালে পিএইচ পেপার লাল না বেগুনি হবে? লাল। ক্ষারের চোবালে বেগুনি হবে। ঠিক আছে, এবার মনে করো কখন লাল হয় কখন বেগুনি হয় একটু মনে রাখবো। কম মানে লাল, যারা এখন ভোট কম পাচ্ছে লাল, আর যারা হ্যাঁ বেগুনি তো কালারে নেই, বেগুনি এদিকে। হ্যাঁ বলো, তাহলে নীল, নীল নীল, লাল নীল সবুজের মেলা বসবে, কোনো চাপ নাই। নীল বসাও, বেগুনি বসাও, যা ভাল লাগে বসাও, বুঝছে? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে লাল, তাহলে লাল মানে এই শূন্য কাকে কাকে নির্দেশ করছে, অ্যাসিডকে না ক্ষারকে? আর নীল মানে ক্ষার। আচ্ছা, এবার এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এবার বইতে বলবে, ধরো কোশ্চেনে দিয়েছে যে পিএইচ পেপারে নির্দেশ করছে 1, কোন একটা দ্রবণে পিএইচ পেপার চোবালাম, নির্দেশ করছে 1, তাহলে সেটার কালার কি দেখাবে, লালচে না নীলচে? লাল, মনে রাখতে হবে। ঠিক। আচ্ছা, তোমার বই আবার আলাদা কি করে হবে? কি দাও, এদিকে দাও। আচ্ছা, আমি 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 বলেছি কি লালচে, লাল পিওর লাল বলিনি তো একদম, ঠিক আছে? এই লালের আবার ভাগ আছে, ব্রিক রেড, ক্রিপসন রেড, অনেক নাম আছে, যারা ছবি আঁকা শেখো ভালো জন্য আমার থেকে। আচ্ছা, এবার বলো পিএইচ পেপারের সাহায্যে আমরা কি কি মাপতে পারবো? ধরো পাচক রস, মানে আমাদের পেটের মধ্যে ধরো বমি করে বের হলো, সেটার মধ্যে যদি পিএইচ পেপার চোবায়, তাহলে তার লাল হবে না বেগুনি হবে? লাল। পেটের মধ্যে গন্ডগোল হয়, অ্যাসিডিটি হয় না পেটের মধ্যে, তাহলে লাল হবে। খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবো, এটা তোমাদের পড়ার বিষয়ে নেই, কিন্তু একটু মনে রাখা দরকার। আমাদের শরীর সাধারণত হয় ক্ষারীয়, আমাদের রক্ত সামান্য পরিমাণে ক্ষারীয়, ঠিক আছে? এবার রক্ত যদি ক্ষারীয় হয়, তাহলে ক্ষার পদার্থ কোনগুলো? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো ইত্যাদিগুলো কি হয়, জলের মধ্যে মিশলে ক্ষার উৎপাদন করে, তাই না? তাহলে এখন আমাদের শরীরে সোডিয়াম কি থাকে? কোথায় থাকে? রক্তে থাকে, ঠিক। আচ্ছা, ক্যালসিয়াম কি থাকে? হাড়ের মধ্যে থাকে। আচ্ছা, এইটুকুনি দুটোই ধরি। এখন মনে করো আমরা সাধারণত খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়াম আর সোডিয়াম পাই কোথা থেকে? ক্যালসিয়ামের সব থেকে বড় উৎস, হ্যাঁ, মানে ছোট ছোট মাছ বা ডিমের সাদা অংশ, এগুলো। আচ্ছা, আর হতে পারে, আর সোডিয়ামের সবচেয়ে বড় উৎস খাদ্য লবণ আর জল, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যেটা বললাম সেটা ভুল বললাম। যে কোনো ভিটামিন বা খাদ্যবস্তু সব থেকে বড় উৎস হচ্ছে পাতা জাতীয় খাদ্যদ্রব্য, শাক জাতীয়, একদম ঠিক আছে। সব থেকে বেশি পাওয়া যায় কোথা থেকে? শাক জাতীয় পাতা থেকে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কেন শাক খেতে হবে? ব্যাপারটা হচ্ছে যে শাকের পাতার যদি আমরা নির্যাস নিই এবং ফিল্টার পেপারে ছেঁকে নিই, তাহলে উপরে নিচে কি চলে আসবে? ওর পাতার মধ্যে যে রস ছিল চলে আসবে, এবং সেটা হোয়াইট কালারের হবে, জলের মতো হবে। সেটার মধ্যে যদি পিএইচ পেপার চোবাই, দেখবো যে পিএইচ পেপারটা 7-এর উপরে নির্দেশ করছে, তাহলে সেটা কেমন? ক্ষারীয়। শশা আছে তো আশা করি সবার বাড়িতে। আমি একদিন টেস্ট করেছিলাম যে শশা খেলে নাকি খুব অ্যাসিডিটি কমে যায়। তো শশা একদিন বেটে ফিল্টারে ছেঁকে দেখলাম যে হ্যাঁ, পিএইচ পেপারে বেগুনি দিককে নির্দেশ করছে। তার মানে কি আমাদের বেশি পরিমাণে শাকসবজি খাওয়া উচিত। আচ্ছা, এরপরে যেটা বলবো, তাহলে আমাদের শরীর যদি একটু বেসিক হওয়া উচিত, তাহলে আমাদের মুখের ভেতরটা কেমন হওয়া উচিত? অ্যাসিডিক না বেসিক, মানে ক্ষারীয় না আমলিক? আমলিক। আচ্ছা, আগেকার দিনে মানুষ দাঁত মাজতো কি দিয়ে গড়াই? ছাই দিয়ে মাজতো, নুন দিয়ে মাজতো, আর কিছু তো ব্যবহার করতো ডান্ডা মান্ডা হিসেবে, নিমের দাঁতন ব্যবহার করতো, কচার ডাঁটা ব্যবহার করতো, কষাটে না, নিমের দাঁতন কষাটে, কচা দাঁতন কষাটে। আচ্ছা, ছাই, ছাইকে, আচ্ছা আমি একদিন ছাই নিয়েও করেছিলাম, যে ছাই কাগজ পুড়িয়েছিলাম, এক গাদা পাটকাঠি পুড়িয়েছিলাম, পুড়ে ছাই করে সেটা জলে মিশিয়ে ফিল্টারে ছেঁকে সেটা পিএইচ মাপছিলাম, মেপে দেখলাম যে সেটা বেগুনি দিককে নির্দেশ করছে। এটার মানে কি? ছাই ক্ষারীয় না আমলিক? ক্ষারীয়।
আচ্ছা, কিন্তু আজকের দিনে যতটা যে টুথপেস্ট আছে সেগুলো যদি জলে গুলে আমি পিএইচ পেপার চোবাই, সেটা আম্লিকের দিককে নির্দেশ করবে। হ্যাঁ, কারণ তার মধ্যে যে ক্রিস্টাল মেশানো হয় সেই ব্যাপারটা তোকে পড়ালাম। যদিও এটা অনেক পরিবর্তন হয়েছে আজকের দিনে। তুমি মাজন ব্যবহার করলে সেটা বেশিকই দেখাবে, কিন্তু মাজনের মধ্যে যে চিনি থাকে সেটা আমাদের ক্ষতি করে। পরবর্তীতে আসছি। তাহলে আমাদের মুখে ভেতরে হওয়া উচিত, বইতে সব আদর্শ কথাই লেখা থাকে। হ্যাঁ, এবার শোনো, দাঁতের ক্ষয়ে চলে আসি। আচ্ছা, তোমরা ওই স্টোন ক্যান্সারের নাম শুনেছো? যে পাথরের উপর অ্যাসিড বৃষ্টি পড়লে, অ্যাসিড পড়লে ক্ষয়ে যায়, স্টোন ক্যান্সার বলে। তাহলে আমাদের দাঁতও তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তার উপরে এনামেল নামক একটা চকচকে স্তর থাকে, তাই তো? ওই জন্য দাঁত মালে চকচক করে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, মুখের ভেতরে যদি আমাদের ব্যাকটেরিয়া থাকে, তাহলে বলো ব্যাকটেরিয়া আছে কি নেই? আছে। আমরা যখন মিষ্টি জাতীয় কোনো খাবার, বা আমরা ম্যাক্সিমাম খাবার কিন্তু শর্করা জাতীয়ই খাই, সেটা যদি আমার মুখের মধ্যে আটকে থাকে, তাহলে ব্যাকটেরিয়াগুলো কি করবে? সেটাকে ভাঙবে, দিয়ে কি তৈরি করবে? অ্যাসিড। যেমন দেখো, এই গরমকালের মধ্যে সকালবেলা মাংস রান্না করলে বিকেলে এসে আর খাওয়া যায় না, ফ্রিজে রাখতে হয়। কারণ ওই যে ফেনা ফেনা উঠে যায়, দেখেছো কোনোদিন? কেন ওটা খেয়ে দেখবে টকটক লাগে না? বা দরকার নেই, এক রাতে একটু বাটি করে ডাল জাতীয় কিছু রেখে দেবা, পরের দিন সকালবেলা দেখো ফেনা উঠে গেছে। এবার যদি চেখে দেখতে পারো, দেখো টকটক লাগবে, তাই না? অনেকদিন তো বাড়িতে জল মিশিয়ে টক ডাল বলে চালিয়ে দেয়। আমি একদিন করেছিলাম বাড়িতে, বলো ভালোই হয়েছে। বলে তেঁতুল কোথায় পেলে? বলে তেঁতুল এমনি ঢুকে গেছে না। ওই থাকতে করেছিলাম। আচ্ছা, এবার কথা বলো, তাহলে ডালটাকে টকালো কে? ডাল টক হলো কি করে? তার মানে কি, ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে আছে, আমাদের খাদ্য বস্তু দাঁতে আটকে থাকলে ব্যাকটেরিয়া সেটাকে ভেঙে অ্যাসিড তৈরি করে। একটা ছোট্ট উদাহরণে আসি, দুধ। দুধের মধ্যে কোন শর্করা থাকে? ল্যাকটোজ। দুধটাকে দইয়ে পরিণত করে কে? ল্যাক্টোব্যাসিলাস। তাহলে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজ শর্করাকে খায়, দিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, সেটা দুধকে হালকা হালকা তঞ্চন ঘটিয়ে কি তৈরি করে? দই। এখন যদি লেবুর মতো বেশি তঞ্চন ঘটাতো, তাহলে ছানা হয়ে যেত, দই আর হতো না, তাই না? তাহলে এই জন্য মনে রাখতে হবে কি, দাঁতের বা মুখের ভেতরে পিএইচ সবসময় একটুখানি 7-এর বেশি হওয়া উচিত। আমরা যে সকল মাজন দিয়ে দাঁত মাজবো সেগুলো কেমন হওয়া উচিত? ক্ষারধর্মী হওয়া উচিত। হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি যে চাষের জমি আর পুকুর। আচ্ছা, পুকুরে কোনোদিন চুনের জল ছিটাতে দেখেছো? পুকুরে চুনের জল কেন ছিটাবে? হ্যাঁ, আমাদের এই পুকুরে। আচ্ছা, আমাদের দিঘিতে। আচ্ছা, অনেক দেখবো যে চাষের জমিতে চাষ করে কার কার বাড়ির মানুষ? চাষ করে, ভালো। চাষের জমিতে চুন ছেটানো দেখেছো কোনোদিন? দেখেছো? ব্যাপারটা হয় কি, চাষের জমিতে আর মৎস্য চাষে মাছেদেরকে যে খাবার দেওয়া হয় বা চাষের জমিতে যে সার দেওয়া হয়, সেগুলো প্রত্যেকটাই অম্লধর্মী হয়। কেমন হয়? আচ্ছা, এটা বেসিক জিনিস দেবো। দেখবো যে ওই আমরা আগের দিন পড়ছিলাম, নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করছিলাম না, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করছিলাম না, যে ফসফেট সার, সালফেট সার, নাইট্রেট সার পড়েছিলাম তো। তার নাইট্রেট সার বেশি পরিমাণে দিলে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে না, তাহলে মাটি আম্লিক হয়ে গেল। তাহলে মাটিতে মনে করো নাইট্রিক অ্যাসিড আছে, NH, কি হলো? HNO3। হ্যাঁ, লিখছি ঠিক, বলছি ভুল, HNO3। তাহলে এখন নাইট্রিক অ্যাসিড যদি থাকে, তাকে আম্লিক তো কমাতে হবে, কারণ মাটিতে তো এই অ্যাসিডিক মাটিতে তো গাছ জন্মাবে না। তাহলে এর মধ্যে কি মেশাতে হবে? না, এর মধ্যে ক্ষার, NaOH মেশানো যাবে না। কি মেশাতে হবে? ক্ষার। ক্ষার হিসেবে ব্যবহার করে চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে ব্যাপারটা হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেটটা জলের মধ্যে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আদিত্যর কথা মতো আমরা ক্যালসিয়াম CaCO3 মেশাই, CaCO3, এটা ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, বলো তো আদিত্য, CaCO3 মানে তো মার্বেল, তাহলে মার্বেলের টুকরো ছিঁড়ে দিলে মাটিতে মিশবে তো? মিশবে না। এই জন্য আমাদের কি মেশাতে হবে? ক্যালসিয়াম অক্সাইড, CaO। পোড়া চুন, পোড়া চুনকে জলের মধ্যে মেশালে কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। বোঝা গেল? তাহলে বলো তো সঞ্চারী, HNO3 কোথায় তৈরি হয়েছিল? মাটিতে অথবা পুকুরের জলে হয়েছে। তার মধ্যে যখনই আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মেশাবো, তখন কি হবে? অ্যাসিড আর ক্ষার মিশে কি তৈরি করবে? লবণ বা প্রসঙ্গত লবণ তৈরি করবে। কি তৈরি করবে? লবণ প্লাস জল, লবণ প্লাস জল। তাহলে লবণের পিএইচ কত হবে সবসময়? 7। আর 7 পিএইচে যে কোনো জীব, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বেঁচে থাকতে পারে। তাহলে কেন চুন ছেটানো হয় আশা করি বুঝতে পারলাম। এবার একটু বইয়ের ভাষাতে মুখস্থ করে নাও। হ্যাঁ, বলো।
হ্যাঁ, এবার নির্দিষ্ট পরিমাণে থেকে বেশি পরিমাণে ছেটালে জল আবার ক্ষারকীয় হয়ে যাবে, তখন আবার সমস্যা। একদম। আচ্ছা, এবার হচ্ছে আম্লিক, ক্ষারকীয় এবং উভধর্মী অক্সাইড ক্লাস 8 এ খুব ভালো করে মুখস্থ করো যদি মনে থাকে। একটি উভধর্মী অক্সাইডের নাম। হুম, কি অক্সাইড? জেডএনও। আমি ওটাই আশা করছিলাম জেডএনও আগে বলবো, কারণ জেডএনও অনেকবার হয়েছে। ও আচ্ছা, একটুখানি অক্সাইডের ব্যাপারে বলি। অক্সাইডের মধ্যে সবার প্রথমে জীবনের প্রথমবার যে অক্সাইডের নাম শুনেছিলাম সেটা ছিল কার্বন ডাই অক্সাইড। সেটা কি ছিল? কার্বন ডাই অক্সাইড, CO2। CO2 কে যদি অনেকক্ষণ ধরে জলে মেশায়, আবার জলে মেশায়, তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়, যেটাকে বলা হয় কি সোডা ওয়াটার। কি বলা হয়? কিন্তু দুঃখের বিষয় সোডা ওয়াটারে সোডা থাকে না, কার্বন ডাইঅক্সাইড থাকে। সোডা ওয়াটারে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন জলের মধ্যে মিশে যায় তখন একটা অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের নাম হচ্ছে কার্বনিক, আর সাপ তাড়ানোর জন্য কার্বলিক। মনে রাখবা, কার্বনিক। আমি জানি না, ওর উপরে সাপের একটা নাগরাজের বড় ছবি দেওয়া থাকে, লোকে ওই ভরসায় কিনে নেয়। যাই কিছু, ওই গ্যাসের ওইটার খুব গন্ধ। যাই, কার্বলিক। তাহলে বলো তো নন্দিতা, কার্বনিক দিয়ে সাপ তাড়ায় না কার্বলিক দিয়ে তাড়ায়? কার্বলিক দিয়ে তাড়ায়। বাড়িতে আছে নাকি কোটা একটা? নেই। ঠিক আছে। আচ্ছা, এই শোনো শোনো, একটু বিক্রিয়াটা মনে রাখবে। জলের সঙ্গে কথা না, জলের সঙ্গে যখন H2O বিক্রিয়া করে, জলের সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড CO2 বিক্রিয়া করে, তো যে অ্যাসিডটা তৈরি হয় তার নাম কার্বনিক এসিড। H2CO3, H2CO3 হলো। আচ্ছা, এখন বলো তো যদি SO2 বিক্রিয়া করতো তাহলে কোন অ্যাসিড তৈরি হতো? H2SO4। দেখি তোমাদের বইতে কি লেখা আছে। H2SO3, ব্যাপারটা। আচ্ছা, তোমাদের হচ্ছে প্রকৃতিতে কিভাবে এই আম্লিক অ্যাসিড কি করে অ্যাসিড বৃষ্টি হয় আজকে পড়িয়ে দেবো, বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, তাহলে বলো তো পরিতা, অনেকক্ষণ ধরে মুখ দিয়ে যদি একটা জলের মধ্যে আমরা ফু দিই, ভালো করে শুনবা, আমরা মুখ দিয়ে যে গ্যাস বার করতে পারি সেটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটা স্ট্র দিয়ে এক গ্লাস জলের মধ্যে যদি ফু দিই, হ্যাঁ তোমাদের যদি করতে চাও ধৈর্য থাকে আমি করাবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কার জন্য চোখে ঢুকে গেছিল না? কে করেছিল? ও করেছিল না? হ্যাঁ, তাহলে মুখ দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরোয় তো, আর জলের মধ্যে গেলে কি তৈরি হয়? এখন তো লিখে দিয়েছিলাম, কার্বনিক অ্যাসিড। না, অত এগুলো একসঙ্গে করা যাবে না, বসতে ছিলে শুতে চাই কি করে হবে। আচ্ছা, এবার চলে আসি। তাহলে সবার প্রথমে হচ্ছে আম্লিক অক্সাইড। এই কথা না, আম্লিক অক্সাইড প্রথমে কি বললাম, একটা অক্সাইডের নাম বলেছিলাম CO2। এই CO2 একটা অক্সাইড, জলের মধ্যে মিশে যায়, গিয়ে তৈরি করে H2CO3। এটা হচ্ছে অ্যাসিড। এটা কি? অ্যাসিড। ও, তার মানে যে সকল অক্সাইড জলের মধ্যে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে তাদের বলবো কি? আম্লিক অক্সাইড। যে সকল অক্সাইড জলের মধ্যে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে তাদের আমরা কি বলবো? আম্লিক অক্সাইড। পারমিতা, বুঝতে পারছো তো? হ্যাঁ কি না? বুঝতে পারছো না কেন? হ্যাঁ, কি সমস্যা? তাহলে ঠিক আছে। এই তুমি ওরকম করে বসে আছো কেন? সোজা হও, সোজা হও, সোজা। দেখো, মাজা ব্যথার ওষুধ কিন্তু আমার কাছে আছে, তখন কিন্তু বুঝতে পারবে না। সোজা হও, সোজা সোজা। তুমি তোমার চিন্তা করো, সোজা হও। ওই দেখো, ওরকম করে বসো। আচ্ছা, এরপরে আচ্ছা তাহলে রিয়াজি কি বলতে পারো যদি, তো বলো তো, যদি কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি বলবো? আম্লিক অক্সাইড। আচ্ছা আদিত্য বলো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড জলে মিশে অ্যাসিড তৈরি করছে বলে এর নাম আম্লিক অক্সাইড। এখন যদি কার্বন ডাইঅক্সাইডের জায়গায় অন্য কেউ চলে আসে, যেমন ক্যালসিয়াম CaO, ক্যালসিয়াম অক্সাইডের বাংলা নাম কে পারবে?
পোড়া চুন, তাহলে পোড়া চুনকে যদি আমি জলের মধ্যে মিশিয়ে দিই তাহলে কি তৈরি হবে? পোড়া চুনকে জলে মেশালে পান খাওয়ার চুন, কলি চুন, সিএ হোল টু, এর বাংলা নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাংলা নামই তো হলো কলিচুন। ও কলিচুন মানে রাসায়নিক নাম। এবার কথা বলো তো, তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে, এটাও একটা অক্সাইড, জলের মধ্যে মেশালাম, ক্ষার তৈরি হলো। তাহলে এই অ্যাসিডের নাম কি হবে? এই মানে এই পদার্থটার নাম কি হবে? ক্ষারকীয়। কি বলবো? ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড। আচ্ছা, এটা কিন্তু একটা দিক ছিল, এবার দ্বিতীয় দিকে আসি। আচ্ছা, আমলিক অক্সাইড যদি জলে মেশে অ্যাসিড তৈরি করছে, বুঝতে পারলাম। অ্যাসিডের বৈশিষ্ট্য কি? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর জল। তাহলে H2CO3 এর সঙ্গে যদি NaOH এর বিক্রিয়া ঘটায় তাহলে কি তৈরি করবে? এই H2 নিশ্চয়ই OH এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে জল তৈরি, আমরা সমিত সমীকরণে যাচ্ছি না, নিশ্চয়ই জল তৈরি করবে। তার সঙ্গে NaCO3 কে নিয়ে, বুঝতেই পারছো, Na2CO3, হ্যাঁ তাই বলতে পারো। এর পরেরটা, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, বলো তো চুমকি, এটা ক্ষার না অ্যাসিড? ক্ষার। ACaOH লেখা আছে মানে ক্ষার। বলো তো ক্ষারের সঙ্গে ক্ষারের বিক্রিয়া ঘটাবো না অ্যাসিডের? অ্যাসিডের। একটা অ্যাসিডের নাম H2SO4। তাহলে ক্ষারের সঙ্গে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটায় তাহলে বিট্টু কান ধরে উঠে দাঁড়াবা। দেখো আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না, আমি দ্বিতীয়বার বলবো না তোমাকে আর, ওটা তোমার দায়িত্ব, আমি বলেছি মানে তুমি দাঁড়াবা। উঠে পড়ো, করুক, ওঠো। হ্যাঁ এক্সিলেন্ট। এবার দেখো, এই শোনো, ক্ষারের সঙ্গে অ্যাসিডের H2SO4, হ্যাঁ অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, তাহলে কি হওয়া উচিত? এই সাবাস, আমি তো বলছিলাম লবণ আর জল বলবা, ওই হলো CaSO4। এটা লবণ না জল? এটা লবণ। আর এই OH আর H2 একত্রিত হয়ে কি তৈরি করবে? জল, H2O। হ্যাঁ 2H2O, এইটুকুনি ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে আরো বেটার, 2H2O। এখানে দুটো আছে, ঠিক আছে। উপরেটা ওরকম হতো H2, না এখানে এখানে তাহলে 2 নিতে হতো। হ্যাঁ তাহলে এখানে কি বলো? NaCO3 অ্যাসিড না ক্ষার? একটু এতে কি বললে? এটা অ্যাসিড, এটা ক্ষার, তাহলে এদের সঙ্গে ভালো না বিক্রিয়া হলে লবণ, এই লবণ আর জল তৈরি হবে, লবণ আর জল তৈরি হবে, হয়ে গেল। আচ্ছা তাহলে এটা কেন বললাম? কারণ এর পরে 3 নম্বরে আছে কিছু, বসো, কিছু অক্সাইড আছে যারা আম্লিক ধর্মও দেখাবে, ক্ষারকীয় ধর্মও দেখাবে, তাদের আমরা কি বলবো? উভধর্মী অক্সাইড। যেমন হচ্ছে জেরেনো, যেমন হচ্ছে সেরেনো, জিঙ্ক অক্সাইড। আচ্ছা জিঙ্ক অক্সাইডের বৈশিষ্ট্য কি? জিঙ্ক অক্সাইডকে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাই, এই আনন্দের সঙ্গে বিক্রিয়া করে কি ZnCl, এই ZnCl2 না, হ্যাঁ ZnCl2 প্লাস, ঠিক আছে, সমিত সমীকরণ হয়ে গেল। ভালো করে দেখো, জিঙ্ক অক্সাইডকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করায় তাহলে তৈরি হবে কি ZnCl2 প্লাস H2O, হয়ে গেল। এরপরে বলো তো দেব বিশ্বাস, এটা ক্ষার না অ্যাসিড? অ্যাসিড। আচ্ছা এটা ক্ষারের নাম বলো তো দেখি, জানো না তুমি বলো। CaOH2, হ্যাঁ ওটা একটা ক্ষার। আর তুমি এটা বলো। আচ্ছা শোনো, ক্ষারের নাম বলো, কমন ক্ষারের নাম বলবে NaOH, মুখস্থ রাখবে একটু, NaOH। তাহলে NaOH এর সঙ্গে এর বিক্রিয়া হলে কি তৈরি হবে? আচ্ছা Na2 ZnO2 প্লাস H2। আচ্ছা এই বিক্রিয়াটা কিন্তু অতটা দেখে মনে হচ্ছে সুইটেবল না, অন্যগুলোর মধ্যে অ্যাটানি টানাটানি করে হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। ও কিন্তু একটা কথা বলো, Na2 ZnO2 প্লাস H2, ঠিক আছে, সমিত সমীকরণ আমি যাচ্ছিলাম না, আমি বললাম যে অন্যান্য বিক্রিয়াগুলো দেখো একটার সঙ্গে আরেকটা বিক্রিয়া করে মিশে যাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে সেটা হয়নি। কি? ও বাংলা হচ্ছে যে বাংলা সুইটেবল, মনে নেই আমার।
আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলছিলাম, দেখো যে দেখো এখানে দেখো বিক্রিয়াগুলো ভালো করে বোঝো, মানানসই ওই হলো। আমি যখন কলেজে পড়তাম না, তিনটে ট্রান্সলেটর নিয়ে বসতাম, তিনটে ফোন বসতাম, মানে একটা লাইনে তিনটে ওয়ার্ড তো আমার মনে তো রাখতে হবে, খাতায় লেখার টাইম নেই। হ্যাঁ, আমি তো পড়াশোনা করতাম বই নিয়ে নাকি। তো ওই ফোনটা এটা করতাম, মাঝেরটা এটা, এটাই এটা, দেখো ও আচ্ছা লাইনের মিনিং এটা আসছে তাহলে। ও বাদ দাও, ইংরেজি যুগ শেষ, এখন বাংলায় আসি। এই আচ্ছা শোনো, আমরা অক্সাইড পড়ছিলাম, তাহলে অক্সাইড কখন তৈরি হয়? যখন কার্বন, মানে আমাদের কাগজ, জামা প্যান্ট, রেজাল্ট, এগুলোকে আমরা আগুন ধরিয়ে দিই, বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে CO2 তৈরি করে। হ্যাঁ, না আমি তোমাদের থেকেই শিখছি, এদিকে চলে আসি। হ্যাঁ, তুমি দেখোনি কোনোদিন? ইয়ে বাবা, না শিক্ষা সঙ্গে খাতা, রেজাল্ট নটা খাতা একদম আগুন ধরাবো। এই যাই হোক, তাহলে এই সি মানে কি? সি মানে কার্বনকে বাতাসের অক্সিজেনের সঙ্গে পোড়ালে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। জিঙ্ক, জেডেন, একে যদি বাতাসের অক্সিজেনের সঙ্গে পোড়াই জেডেনও তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, মানে পাথরের চুন, মানে হচ্ছে মার্বেল পাথর, এটাকে যদি বাতাসের অক্সিজেনের সহযোগিতায় 1000 ডিগ্রি সেলসিয়াস দিয়ে পোড়াই তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সাইড। আর যা কিছু হয় হোক, আমার দরকার নেই। তাহলে আপাতত দেখো আমরা তিনটে বিক্রিয়া পড়ছি, C+O2, CO2 কি করছে, তার নিয়ে আবার তার ছিটছে। ঠিক আছে ভাই, বাদ দাও বাদ দাও বাদ দাও। এই শোনো, CO2, এই কথা না, উদাহরণে চলে আসি। বলো তো, সামনের দিকে কঙ্কনাকে ধরাই হয়নি, বলো কঙ্কনা একটা আম্লিক অক্সাইডের নাম বলো। ও হো, এই তুমি বলো, বোর্ড দেখে বলবা তো, এই তুমি বলো। এ বাবা, তুমি বলো। আম্লিক অক্সাইড হয়নি, CO2। এই তুমি বলো একটা ক্ষারকীয় অক্সাইডের নাম বলো, তুমি বলো। CaOH না, CaO। ক্ষারকীয় অক্সাইড মানে শেষে শুধু ও থাকবে। আচ্ছা তুমি বলো একটা উভধর্মী অক্সাইডের নাম বলো। দেখে দেখে ভুল বলো, লজ্জার কিছু নেই, সবাই সমান। আমিও বই থেকে পড়াচ্ছি, মুখস্থ করিনি, বলে ভালো। একদম দেখে দেখে বলো, লেখা আছে। তুমি বলো। জিঙ্ক অক্সাইড নয়, তুমি আরেকটা বলো, এটা বাদে আর কিছু মুখস্থ করিনি। হ্যাঁ, কপার অক্সাইড, CO, কি জানি, বই আছে কিনা দেখি। হবে না তাহলে বাদ। অ্যালুমিনিয়াম, হবে 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 হবে। PbO, প্লাবাম অক্সাইড, প্লাবাম মানে সীসা, সীসার অক্সাইড, হ্যাঁ হবে হবে। স্ট্যানাস অক্সাইড, SNO। আচ্ছা তামাকে বাতাসে পড়েও CO তৈরি হয় কিনা একটু দেখতে হবে আগে, তাই না? আনকমন। ঠিক আছে, চলে এলো, তাহলে এইটুকুনি আপাতত হয়ে গেল। আচ্ছা এখন বাজে 4:30 থেকে 10 মিনিট বেশি, 4:40। আনন্দের সঙ্গে তোদের পড়াকাটায়, হ্যাঁ কিসের আগে অবধি? না না বাবা, আর হবে না। এবার অম্ল বৃষ্টিতে আসবো। আচ্ছা কেন গো? ও মাতাশ্রী, একদম সিনেমা দেখে বাড়ি যাওয়া, ওই তো। এই কথা নাই, শোনো এই, আচ্ছা কতগুলো জিনিস একটু বুঝবা। দেখো যে কেন কার্বন ডাই অক্সাইডকে, এই কথা না, কার্বন ডাই অক্সাইডের একটা ক্ষতি আমরা জানতাম এতদিন, কি জানতাম? কার্বন ডাই অক্সাইড ওই বায়ুমণ্ডলের উপরে গিয়ে একটা স্তর বানায়, যার জন্য না, ওজোন স্তরের নিচে, যার ফলে কি হয়, গরমটা বাড়তে থাকে, যেটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট। তাহলে একটা ভালো গ্রিন হাউস গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড, ক্লিয়ার? কিন্তু কার্বন ডাই অক্সাইড ওখানে জমার ফলে আরেকটা জিনিসও হয়। আচ্ছা ওইখানে যখন গ্যাসগুলো জমছে, মেঘ ওখানে যায় কি যায় না? যায়। একটু জিনিস দেখো, তাহলে আমাদের বাতাসে CO2 আছে, যেটা বাতাসের উপর স্তরে চলে যাচ্ছে,
চলে গিয়ে জমে থাকছে, সেখানে আমরা মানে ওই খাল বিল নদ নদী পুকুর বর্ষাকালের সূর্যের তাপে শুকিয়ে গিয়ে বাষ্প তৈরি করছে, আকাশে মেঘ হচ্ছে। আচ্ছা মেঘের মধ্যে কি থাকছে? জলীয় বাষ্প মানে H2O। আচ্ছা একটু আগে বললাম না CO2 আর H2O মিলে তৈরি করে H2CO3, এটাকে ভালো ভাষায় বলা হয় অ্যাসিড। ও তাহলে বৃষ্টির সঙ্গে অ্যাসিড পড়বে কি পড়বে না? যেই পড়বে, এই বইয়াটার ছবি আছে, কার ছবি দেয়নি, যে পাথরের উপরে পড়লে পাথর ক্ষয়ে যাবে তাকে কি বলবো? অ্যাসিড বৃষ্টি। আচ্ছা তাহলে এটা কার্বন ডাই অক্সাইড দিয়ে বললাম, আমার বই তো আছে, এই তো দেখো সেম সেম। আচ্ছা এরপরে চলে আসি, এই শোনো, এরপরে সালফার ডাই অক্সাইড হচ্ছে SO2, সালফার ডাই অক্সাইড। আচ্ছা সালফার ডাই অক্সাইড ভালো করে শুনবা, সালফার ডাই অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে ফার্স্টে বিক্রিয়া করে। সালফার ডাই অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে সালফার ট্রাই অক্সাইড SO3। SO3 এবার ভেরি ইজি, SO3 যেই একটা গ্যাস তৈরি হয়ে গেল, এর সঙ্গে বাতাসের জলকণা আছে কি নেই? আছে। যেই জলকণার সঙ্গে মিশবে দিয়ে তৈরি করবে কি, এই দেখো H2 আগে চলে আসবে, S একটা ছিল, S অক্সিজেন একটা তিনটে চারটে, SO4 তৈরি করবে কি H2SO4। বোঝা গেল? আচ্ছা এইখানে একটা কথা বলবো তো, জারণ ঘটলো না বিজারণ ঘটলো? জারণ বিজারণ মনে আছে? অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে জারণ, হাইড্রোজেন ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ। জারণ জারণ অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে জারণ, হাইড্রোজেন আর ইলেকট্রন বেরিয়ে গেলেও জারণ। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো SO2 এর সঙ্গে অক্সিজেন জুড়লো দিয়ে SO3 তৈরি হলো না, তাহলে জারণ ঘটেছে এখানে। কার হিসেবে কি হিসেবে জারণ ঘটলো? সূর্যালোক আছে তাই, রাত্রিবেলা এটা হয় না, দিনের বেলাতেই হয়, দিনের বেলাতে এটা হয়। আচ্ছা বলো তো এবার পরিতা, এই যে H2SO4 বৃষ্টির জলের সঙ্গে যদি ঝরঝর করে কোথাও পড়ে, তাই সেই মাটির মধ্যে আম্লিকতা বাড়বে কি কমবে? তার মধ্যে কি ছেটাতে হবে তখন? চুন ছেটাতে হবে, তাই তো? সুন্দর। যারা বৃষ্টির মধ্যে আনন্দ করতে চায় তাদের এগুলো বেশি হয়। এবার চলে আসি HCl। HCl, আচ্ছা HCl এ আসবো। HCl এর ব্যাপারটা কি বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা বাতাসে হাইড্রোজেন গ্যাস আছে কি নেই? বাতাসে ক্লোরিন গ্যাস আছে কি নেই? আচ্ছা একটা ক্লোরিন জাতীয় পদার্থের নাম বলো যেটা আমাদের বাড়িতে বর্ষাকালে খুব ইউজ করি। ওই যে মাংস টাংস কাটলে ওখানে ছিঁড়ি দেয় পাউডার, নর্দমা পরিষ্কার করে সেটাই। হ্যাঁ ব্লিচিং, ব্লিচিং এর যে গন্ধটা সেটা ক্লোরিনের গন্ধ, ব্লিচিং এর যে গন্ধটা সেটাই। আচ্ছা হারবিক টারবিক না। এই শোনো এবার কথা বলো তো তাহলে, ক্লোরিন গ্যাস বাতাসে আছে কি নেই? হাইড্রোজেন গ্যাস বাতাসে আছে কি নেই? আছে। তাহলে এই দুজন যে বিক্রিয়া করবে তৈরি হবে 2HCl। আচ্ছা HCl টা কিন্তু এখন বাতাসে কি আকারে আছে? গ্যাস আকারে আছে। এটা জলের সঙ্গে মিশবে সুন্দর করে, বৃষ্টি আকারে পড়বে, সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি। বাহ খুব ভালো, তাহলে আজকে এইটুকুনি থাক, আর কত বলবো। আচ্ছা HNO3 বাকি আছে এখনো। আচ্ছা না না আমি অ্যাসিডের হচ্ছে এই করে, তা আরেকটা বলে দিই, HNO3 কি করে তৈরি? এই শোনো, প্রকৃতিতে HNO3 কিভাবে তৈরি, কি হলো? ও আচ্ছা নাইট্রিক অ্যাসিড HNO3, ভালো কথা। আচ্ছা নাইট্রোজেন, পৃথিবীতে সব থেকে বেশি গ্যাস কি থাকে বায়ুমণ্ডলে? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে অক্সিজেন। আচ্ছা তাহলে নাইট্রোজেনের সঙ্গে দেন টু, বাতাসে অক্সিজেন আছে কি নেই? তা নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে 2NO, নাইট্রোজেন মনো অক্সাইড, হ্যাঁ কি না? আচ্ছা বাতাসে আরো অক্সিজেন আছে, নাইট্রোজেন মনো অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে NO3, হয়ে গেল। বাতাসে জল আছে কি নেই? তাহলে আবার জলের সঙ্গে বিক্রিয়া করবে, যে তৈরি করবে HNO3, সেটা বৃষ্টির সঙ্গে পড়বে, দিয়ে মার্বেলের মাথা ধুয়ে দেবে, দিয়ে তৈরি হবে কি মার্বেলে? স্টোন ক্যান্সার। ঠিক আছে? তাহলে যখন আমরা বলবো কি করে বলবো, বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস, নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস, এরা পরস্পর বিক্রিয়া করে এবং কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির জলের সঙ্গে সেই অ্যাসিডগুলো মিশে ঝরতে শুরু করে, সেটাকে আমরা কি বলি? অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে।
না 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 মানে, আচ্ছা এটা কোথায় একটু বলে দিই, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই জিনিসটা না রাসায়নিক বিক্রিয়া তোমরা জানো তাৎক্ষণিক হয় না। তার মানে মনে করো সালফার ডাই অক্সাইড, এটার কথা আছে SO2। সালফার ডাই অক্সাইড সবথেকে বেশি কোথায় তৈরি হবে, যেখানে কলকারখানা আছে। তাহলে কলকারখানার চিমনিতে সোজা আকাশের দিকে চলে গেল গ্যাস, দেখলো যে ওরে সাবাস মেঘ আছে, যে সরাসরি বিক্রিয়া করে সরাসরি ওই কলকারখানার মাথাতে বৃষ্টি হলো, ওটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। কিন্তু আচ্ছা এই জন্য দেখবা যে ওই যেমন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে কে কে গেছে, তুমি একা গেছো, আর যারা যাওনি ভবিষ্যতে সময় পাবা সুযোগ পাবা যাওয়ার, যেও, অনেক কাজে লাগবে। তাহলে এখন দেখো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে, মানে ঘরের মধ্যে না, যে এরিয়া, যদি গুগল ম্যাপ ফলো করো দেখবা যে ওর আশেপাশে দেখো কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে দেখো ঘন গাছ লাগানো আছে। তাজমহল গুগল ম্যাপে তো সার্চ করে দেখা যেতে পারে, দেখবে যে তার আশেপাশে অনেক জুড়ে কি আছে, গাছ। কেন গাছ আছে, নালে যদি ওর পাশে কলকারখানা দেয়, ওই কলকারখানায় এসে একটু সূর্যা যাবে, সূর্যা বৃষ্টি ঘটাবে, ঠিক আছে। হ্যাঁ ওই জন্য জায়গাটা খুব ভালো, পরিবেশে খুব ভালো, অনেক কাজকর্ম ভালোভাবে করা যায়, অনেক। ইমা, আমি একদিন গেছিলাম, গিয়ে দেখেছি একটা লোক রোদের মধ্যে পাপড়ের মধ্যে পুড়ে গিয়ে ছবি আঁকছে। আমি তো গেছিলাম আমার বন্ধুর সঙ্গে, সে এমনি কালো, আর কালো হতে পারেনি। হ্যাঁ গেছিলাম বই কিনতে, তো সময় আছে যাই ঘুরে আসি। হ্যাঁ ঠিক। আচ্ছা এবার একটা কথা বলো তো তুমি, কার্বন ডাই অক্সাইড গ্যাস সব থেকে বেশি কিভাবে তৈরি হয়? হ্যাঁ মানুষ থেকে কত বেশি হয় না, তুমি বলো। ইয়ে ইয়াসিন বলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস সব থেকে বেশি কোথা থেকে তৈরি হয়? এগুলো তো সহজ, আগুন ধরিয়ে দিলে যে, যেমন হচ্ছে কলকারখানার ধোঁয়া আর গাড়ির ধোঁয়া, এগুলো। হ্যাঁ হ্যাঁ তা তো হবে। আচ্ছা চলো এরপরে, এরপরে এরপরে এই কথা না। আচ্ছা আবার এই পুরোনো জায়গায় ফিরে আসবো। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, বলার চেষ্টা করবা। একটা পাত্রে আমরা জল নিয়েছি, জলের সংকেত H2O, এর মধ্যে কিছু পরিমাণ আমরা H2SO4 মিশিয়ে দিয়েছি। এখন H2SO4 জলকে আম্লিক করবে না ক্ষারকীয় করবে? অ্যাসিড করবে। এটাকে যদি আমি ক্ষারকীয় করতে চাই কি মেশাবো? NaOH। আচ্ছা NaOH যেই এর মধ্যে আমি মিশিয়ে দেবো, তাহলে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ জল। কি তৈরি করবে? জল আর Na2SO4 হলো। এখন বলো তো এই জলের মধ্যে যদি আমি পিএইচ মেশাই, এই পিএইচ পেপার মেশাই, তাহলে কালার সাদাই থাকবে, এই সাথে থাকবে না নিচে না উপরে উঠবে? সাথেই থাকবে, কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ জল, প্রশম দ্রবণ। তাহলে এইখানে যে বিক্রিয়াটা হলো, যে জলের মধ্যে অ্যাসিড ছিল, অ্যাসিডের প্রভাবকে নষ্ট করার জন্য আমরা জলের মধ্যে কি মেশালাম? ক্ষার মেশালাম। এই পোষণ বিক্রিয়া আজকে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে অ্যাসিডের মধ্যে আমি যদি ক্ষার মেশালাম, কি দেখলাম? যতক্ষণ না সম্পূর্ণরূপে অ্যাসিডটা শেষ হয়ে যাচ্ছে বা অ্যাসিডের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়টাকে আমরা কি বলবো? প্রশমন কাল। সেই সময়টাকে আমরা কি বলবো? প্রশমন কাল। আর বিক্রিয়াটার নাম আমরা কি বলবো? প্রশমন। বিক্রিয়াটার নাম প্রশমন, ঠিক। আচ্ছা পেজ নাম্বার 110-এ আসো। শেষ, এই তো আর এক পেজ হয়ে গেছে। মাথা 5টা বাজে প্র্যাকটিক্যাল হবে, মানে প্র্যাকটিক্যাল হয়ে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে যাওয়া পড়তে। হ্যাঁ ও কঙ্কন, হ্যাঁ এখানে বসে করছিলাম, কম্পিউটারে বসে করে দেবো। আমাকে যদি বলতো না কম্পিউটারে করে, আমি সকালে নিয়ে বিকেল বেলা জমা দিয়ে আসতে, সোজা প্রিন্ট আউট করে। না না আমি লিখেছি।
আচ্ছা একটুখানি চলে আসবো যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারে কিছু বলবা? বলো। কোথায় গো? এই বাড়িতে থাকতে পারে, আমার নিমন্ত্রণ গুলো খেতে যাবো। কে গো অনুষ্ঠান করছে? ও দোতলায়। ও আচ্ছা, বিয়ে করা হয়ে গেছে, ওখানে আবার আনতে হবে। আমার বিয়ে না, লোকের বিয়ে হয়েছে, এখন ভাড়া নেবে তাই। আচ্ছা নির্দেশকে আবার ফিরে আসবো। আচ্ছা নির্দেশক কে কে পড়েছে একটু বলো তো, নির্দেশকের নাম বলতে হবে তিন চারটে, বলো একটা নাম বলো। একটা পিএইচপি এর নির্দেশক, তুমি বলো। পেপার বাদ, লিকুইডের নাম বলো। ফেনলফথ্যালিন বা ফেনলপথ্যালিন, আমি এরকম ভাবে বলি যে ফেনল মিথাইল অরেঞ্জ, ঠিক, মিথাইল রেড, একদম। আমাদের কাছে ফেনলপথ্যালিন আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ফেনলপথ্যালিনের বৈশিষ্ট্য কি? এটা যখন কোনো ক্ষারের দ্রবণের মধ্যে মিশে যায় তখন এটা গোলাপি হয়ে যায়। আচ্ছা তাহলে গোলাপি জলের মধ্যে যদি আমরা ফোঁটা ফোঁটা করে অ্যাসিড ঢালতে থাকি তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। আর একটা সময় আসবে যখন দেখবো যে এই গোলাপি রং আর দেখাচ্ছে না, তাই তো? তা তখন কি হবে? বুঝে নেবো যে দ্রবণটার মধ্যে আর অ্যাসিড ক্ষারকীয় ধর্ম নেই। বুঝতে পারলাম? তো এই ঘটনাকে বলছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে। অ্যান্টাসিড, যা ভুল বলে দিলাম। আচ্ছা অ্যাসিড হলে আমরা খাই কি? এই লাতিনা, এই তো একদম লাতিনা। এই বলো, যদি চুপ, অ্যাসিডিটি হলে আমরা কি খাই? ইনো খাই। কি খাই? অ্যান্টাসিড, শশা আমি খাই। আর জলজিরাকে খাই। তুমি জলজিরা খাও? ও টিভি দেখো এখনো? হ্যাঁ ট্যাবলেটই তো সব, অনেক কিছু হয়। অ্যান্টাসিড। আচ্ছা দেখবা যে যাদের খুব অ্যাসিডিটি হয় দেখবা যে ওই দোকানদার একটা গোলাপি কালারের বোতল ধরে দেয়, তার মধ্যে কি একটা গাঢ় গাঢ় পদার্থ থাকে, হতে পারে দেয়। এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টাসিড, তাহলে আমাকে বলো এই এ বাইরে এই যে ঘোষ, ভালো করে শুনবা। আমাদের যখন আমরা বলি পেটের মধ্যে জ্বালা জ্বালা হচ্ছে, অ্যাসিডিটি হয়েছে, তাহলে পেটের মধ্যে অ্যাসিড তৈরি হয় না ক্ষার তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। তাহলে অ্যাসিডকে প্রশমন করার জন্য কি খাবো আমরা? ক্ষার খাবো। কি খাবো আমরা? ও তার মানে যত রাজ্যের অ্যান্টাসিড আছে প্রত্যেকটাই কি এক একটা ক্ষার, ঠিক। হ্যাঁ সাবানও ক্ষার। দেখবা যে হনুমানরা মাঝে মাঝে সাবান চুরি করে খেয়ে নেয়। ওদের সাধারণত অ্যাসিডিটি হয় না, কারণ ওরা গাছপালা খায়, তো ওদের অ্যাসিডিটি হওয়ার কথা না। আমাদের তো লঙ্কা গাছের পাতা ছিঁড়ে খেয়ে নি চলছে তো। গাছ লঙ্কা খেয়ে নাই, লঙ্কাটা খায় না। পেঁপে গাছের দশা দেখতে হেভি লাগে, একটুখানি পাতা গাছে মুড়িয়ে ভেঙে নেওয়া চলে যায়। আচ্ছা ব্যাপারটা হচ্ছে চুন খাইয়ে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিমাণ নির্দেশ করে। বলছে অল্প একটু খেতে হবে। আচ্ছা এই শোনো, কথাই আছে, এই শোনো অ্যান্টাসিড, অ্যান্টা মানে ধরে নাও অ্যান্টি, অ্যান্টি মানে বিপরীত, অ্যান্টি মানে, আর অ্যাসিড মানে অ্যাসিড। তাহলে অ্যাসিডের বিপরীতকে আমরা কি বলি? অ্যান্টাসিড। আচ্ছা অ্যান্টাসিড আমাদের কি করে? পেটের অম্লকে বিনাশ করে, তাই এর নাম কি? অম্লনাশক। তাই বলে দোকানে গিয়ে বলো না অম্লনাশক দাও, তাহলে দোকানদার জুতো না আরো অনেক কিছু দিতে পারে। আচ্ছা অ্যান্টাসিড দু ধরনের। আচ্ছা ওষুধ যেহেতু পড়ে আছো, শোনো, ওষুধ যেহেতু পড়াশোনা করছি, অ্যান্টাসিড ওষুধ, ওষুধ দু ধরনের হয়। ওষুধ অ্যান্টাসিড দু ধরনের হয়। একটা হচ্ছে সিস্টেমিক, কি বলা হচ্ছে? সিস্টেমিক। আর একটা হচ্ছে নন সিস্টেমিক। নন সিস্টেমিক। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, সিস্টেমিক একটা অ্যাসিড, এই সিস্টেমিক একটা অ্যান্টাসিডের নাম হবে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা হ্যাঁ এই আচ্ছা তুমি একটু বললো না চুন খাবো, আগেকার দিনে না, ভালো করে শুনে নাও,
আগেকার দিনে এই যা তোমরা ওই ভলক্যানোর প্র্যাকটিক্যাল বা থিম কোনোদিন হয়েছে স্কুলে? কি মেশানো হতো ভিনিগারের মধ্যে? খাবার সোডা। ভিনিগারের মধ্যে খাবার সোডা। আগেকার দিনে মানুষ ওই যখন দেখতে অ্যাসিডিটি হয়ে গেছে প্রথমে একবার জিভটা চেড়ে নিত, দিয়ে ওই খাবার সোডার, প্রত্যেকের বাড়িতে খাবার সোডার বয়াম থাকতো, ডোবাতো, দিয়ে আরেকবার, মানে একটা মানে একটা আঙুল খেলেই অ্যাসিডিটি কমে যেত। তাহলে আগেকার দিনে মানুষ কি ব্যবহার করতো? সোডিয়াম বাইকার্বনেট। এখন খেলেও হবে, কিন্তু খেও না। ভালো সবজি জাতীয় খাবার দাবার খাও, তাহলে দেখবো অ্যাসিডিটি হবে না, না খাওয়াটাই বেটার। আর সকালবেলা ঘুম থেকে চা খাই কে কে? অ্যাসিডিটি হয় না তোমার? আচ্ছা, অনেকের হয় না। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেটের কথা বললাম না? সোডিয়াম, তা সোডিয়াম মানে সোডিয়াম, কার্বনেটের চিহ্ন কি বলতে পারবে? কার্বনেটের চিহ্ন CO3, আর CO3 কে বাই বাই করে দেয় একটা H, তাহলে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এবার চলেছে নন সিস্টেমিক। এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে নন সিস্টেমিকের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। যারা যারা ইনো খায়, ইনোর প্যাকেটের উল্টে দেখবে খুব ছোট ছোট লেখা থাকে, চুইংগামও পাওয়া যায়, দেখবা যে ইনোর প্যাকেটের পেছনে ছোট ছোট করে অনেক কিছু লেখা আছে, দেখবো তো এই নামটা লেখা আছে কিনা, MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, MgCO3 হচ্ছে কি বলতো? নন সিস্টেমিক অ্যান্টাসিড, বুঝছে? আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় পড়েছিলাম আমরা? এই কোথায় পড়েছো তো? সলের ওখানে পড়েছিলে, সল, মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া কেন আমরা পড়েছিলাম? কারণ মিল্ক অফ ম্যাগনেসিয়া বহুদিন ধরে বোতলে করে ওষুধের দোকানে বিক্রি হয়, সেটা আমরা অ্যান্টাসিড হিসাবে গ্রহণ করি যদি ডাক্তার রেকমেন্ড করে। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করার পর বর্তমানে আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা বলছে ডায়োভল। কি বলা হয়? ডায়োভল। ডায়োভলের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই শোনো, পরীক্ষা কিন্তু ডায়োভল আসবে। ডায়োভল, ডায়োভল কোন কোন পদার্থের সংমিশ্রণ? সবার প্রথম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের চিহ্ন কি হবে? ওরে বাবারে, কি হচ্ছে? ছি 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 ছি, এখানে ফেলবা না, ব্যাগের মধ্যে থাক, আমার ঘরের মধ্যে যেন না ঢোকে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এই সব কিছুর মিশ্রণকে একত্রে কি বলা হয়? ডায়োভল। আচ্ছা, জেলুসিলের নাম কেউ বললে একটু আগে? জেলুসিল বলনি? জেলুসিল হচ্ছে আরেকটা অ্যান্টাসিড, বুঝেছে? আচ্ছা, লাস্টে হচ্ছে ডাইজিনের নাম শুনে? ডাইজিন, এই বড়ি 1 টাকা দামের জিভে দিয়ে রাখতে হয়, অম্বল হলে ওকে খাই দেখেছি, আমিও খেতাম ছোটবেলায়, হেভি লাগতো। হ্যাঁ, গোলাপি রঙের, একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই না? ডাইজিন। আচ্ছা, অ্যান্টাসিডের ক্রিয়া আর 111 পেজ বার করে দাগিয়ে নাও, 111 পৃষ্ঠা বার করে দাগিয়ে নাও। অ্যান্টাসিড, এই তো হয়ে গেছে, আর একটুখানি। অ্যান্টাসিডের ক্রিয়া আর পার্শ্ব প্রতিক্রিয়া। আচ্ছা, ওষুধের যে কোনো রকম ওষুধের একটা বিশেষ বিষয় হচ্ছে 111 পৃষ্ঠা। যে কোনো রকম ওষুধের যদি অতিরিক্ত পরিমাণ আমরা ডোজ গ্রহণ করি, তাহলে কি হবে? তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। তেমনি আগেকার দিনে মানুষ যখন কম বুঝতো, বেশি পরিমাণে ওই হাতে করে একবারের জায়গায় দুবার চেটে দেখতো। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি, দেখবা যে অনেক সময় গরমকালে খুব হয়েছে যে খুব জল পিপাসা পেয়েছে, বাড়ি গিয়ে 1 লিটার জল একবারে ঝপ করে খেয়ে নিয়েছো বোতল ধরে। কি তোমার কিছু মনে পড়ছে? মনে পড়ছে না? হয় এরকম, অনেক সময় কি অনেক খিদে পায়, আমরা একসঙ্গে এক থালার সঙ্গে 2 থালা খেয়ে নিতে পারি, কিন্তু খাওয়ার পরে কষ্ট হয়, তাই না? অনেক সময় কি, এই যে আজকে আমার দাদার বিয়ে, আজকে কবজি ডুবিয়ে খাবো, দেখা যায় কবজি খুলে গেছে, মানে উদাহরণ দিচ্ছি আমি, তাই এরকম হয়তো বেশি করে খেয়ে নিই আমরা মাঝে মাঝে। তেমনই এটা যে ভালো মনে করো, পেটের মধ্যে ভালো করে শোনো,
আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, পেটের মধ্যে সারাদিন ধরে ভীষণ জ্বালা জ্বালা করছে, ভীষণ গ্যাস হচ্ছে, ভীষণ অ্যাসিডিটি, তার বাড়ি এসে কি মনে হবে একবারে বেশি করে খেয়ে নিই তাড়াতাড়ি কমে যাবে। তার আগেকার দিন মানুষ কি করতো, ওই যে সোডিয়াম কার্বনেট কোথায় থাকতো, কৌটোর মধ্যে খাবার সোডা হিসাবে, তখন ওরা কি করতো একবারের জায়গায় দুইবার আঙুল দিয়ে ডুবিয়ে চেটে খেয়ে নিত। ফলে কি হতো দেখো তো কি রক্তচাপ বেড়ে যায়, যেহেতু সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে দেখো সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, কার্বনেট আছে, জলের মধ্যে মিশে সব ভেঙে যাবে। সব ভেঙে গেলে কি তৈরি করবে, নানা রকমের আয়ন, আর জলের এই রক্তের মধ্যে যত বেশি আয়ন থাকবে তত রক্তের চাপ বাড়বে। হয়ে গেছে। এরপরে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট মানে কি বলতো, মার্বেল। বলছে এটা দ্রুত কার্যকরী এবং শক্তিশালী অ্যান্টাসিড, পাকস্থলীতে এই অ্যাসিডের সঙ্গে এটি বিক্রিয়া CO2 নির্গত হয়, পেট ফাঁপতে পারে। মানে আগে ক্যালসিয়াম কার্বনেট কি বলতো বড় দানা মানুষ খেত, পেটের মধ্যে গিয়ে বেশি হজম না হয়ে পেটে আরো খারাপ হয়ে যেত উল্টে। পরেরটা হচ্ছে ম্যাগালড্রেট, ম্যাগালড্রেট এর সংকেত মুখস্থ রাখতে হবে, MgOH L2O2 LO2 MgOH LO2। আচ্ছা এরপরে আসবো হচ্ছে যে অ্যালুমিনিয়াম যৌগগুলি কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। কোষ্ঠকাঠিন্য মানে আশা করি সবাই জানো, হ্যাঁ ও জানো না, কোষ্ঠকাঠিন্য, কাঠিন্য মানে কঠিন, আর কোষ্ঠ মানে হচ্ছে পেটের সমস্যা। মানে ব্যাপারটা হচ্ছে যখন বড় বাইরে যাওয়ার সময় অনেক চেষ্টা করার পরেও জিনিসপত্র না বের হয় সেটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। ঠিক আছে। আচ্ছা ম্যাগনেসিয়াম যৌগগুলি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, অর্থাৎ এটির ক্রিয়া অন্যটির পার্শ্ববর্তীকে প্রশমিত করে। লবণের শ্রেণীবিভাগ, এই যে লবণে চলে আসি, লবণ ক ধরনের হয়, বাজারে ক ধরনের লবণ পাওয়া যায় বলো আদিত্য। হ্যাঁ বিট লবণ, সন্ধ্যক লবণ আর খাওয়ার লবণ। আচ্ছা সবার প্রথমে আছি, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ তিনটেই খেয়েছো তো। আচ্ছা বাজারে যদি লবণের বিষয়টা একটু ভালো বাচ্চাদের মধ্যে বেড়ে চলে, তাহলে বাজারে চকলেট লবণ, অরেঞ্জ লবণ এগুলো পাওয়া যাবে। ধরো লবণ, যে বিট লবণের কথা বলছি, এই জিনিসটা যদি বাচ্চাদের মধ্যে ভালো ছড়ে যায়, হ্যাঁ বাচ্চারা বেশি করে লবণ খেতে পছন্দ করছে। যেমন দেখা যায় দেখো বাচ্চারা মিষ্টি খেতে বেশি পছন্দ করতো, নানা রকমের মিষ্টি লজেন্স বেরিয়ে গেছে। দেখো যদি বাচ্চা মানে দেখো এখনকার তোমরা আমার মিষ্টি খেতে কম ভালোবাসো, দেখো লবণ খেতে ভালোবাসতে শুরু করবে, মানে একটু একটু করে লবণ খাচ্ছ প্রতিদিন, তাহলে কি হবে বাজারে চকলেট লবণ আসবে, কমলা লেবুর লবণ আসবে, পাতি লেবুর লবণ আসবে, কালার তো আলাদা করতেই হবে। বলো, হ্যাঁ ঠিক। আচ্ছা নুন না, ওটা হচ্ছে জল জিরা থাকে, নুন আর জিরার মিশ্রণ থাকে তাই না। হ্যাঁ আমি জাস্ট বলার জন্য বললাম। আচ্ছা আচ্ছা অ্যাসিড ক্ষার তো পড়া হয়ে গেল। অ্যাসিড ক্ষারের মধ্যে অনেকবার বলেছি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে, কি তৈরি করে, ওটাই বলেছো লবণ আর জল। ও তার মানে কি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিড থেকে কোন আয়ন আসে, হাইড্রোজেন আয়ন, ক্ষার থেকে হাইড্রোক্সাইড আয়ন। হ্যাঁ বললে কিছু, হ্যাঁ তাহলে পড়িয়ে নি তারপরে বলবা, তাহলে বলে নাও। না না মাতাদের জন্য ওর ভেরিয়েশন প্রচুর আছে, তুমি জানো না আমিও জানি না। না না মাতালের ক্যাটেগরি অনুযায়ী ওরা খায় আর অকেশন অনুযায়ী খায়। হ্যাঁ মানে ধরো একটা মাতাল গামছা পরে পাগড়ি বেঁধে গিয়েছে সেদিকে, এবার মাসের শেষ বা মাসের শুরু, তখন পকেটে টাকা আছে, দোকানদার পরিষ্কার জানে সাদা নেবে না লাল, ইংলিশ, আবার ফ্রিজ থেকে বার করে দেবে। কি ভাবছো মাতালেরও ক্যাটেগরি আছে, হয়তো আমার জানা নেই, ঠিক আছে আমি অত কিছু জানি না। আমি শুধু একটা জিনিসই জানি, না 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 বিয়ার তেতো হয় না, আমাদের ছিল প্র্যাকটিক্যাল, আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারিনি। একদিন কলেজে স্যার বলছে বিয়ারের টেস্ট কেমন হয়, মানে তৈরি করা শিখছে, চিরতা নাম শুনেছে, চিরতা, ওই বিয়ারের মধ্যে টেস্টও বেশি নাকি শুনেছি। দেখো শোনো চিরতা পাতা মেশানো হয় তেতো বানানোর জন্য হয়েছে। এবার চিরতা পাতা তেতো হয়, আমরা ওই চিরতা পড়ছিলাম, দিয়ে স্যার হঠাৎ করে বলছে যে তাহলে চিরতা কোথায় ব্যবহার হয়, আমরা বলছি এখানে ওখানে এখানে, একজনে বললাম স্যার বিয়ার, সব ঠিক আছে।
দিয়ে স্যার বলছে বিহারের টেস্ট কেমন হয় বলতো? আমরা জানি না, আমাদের ঘরে একটা ছেলে ছিল তরুণজিৎ নামে, সবাই দিকে ওর দিকে তাকিয়ে আছে, আমি জানি না, আমিও তাকাচ্ছি, সবাই তাকাচ্ছে, এবার ও বলছে আমার দিকে সবাই তাকাচ্ছে কেন? স্যার বলছে তুই খাস, মানে খেয়েছিস? বল না না স্যার। দিয়ে স্যার বলছে তেতো হয়। বলে স্যার আপনি খেয়েছেন? বললো না না খাইনি আর জানি। সব থেকে ভালো ছিল ওর দিকে সবাই তাকিয়েছিল, সবাই কেন তাকিয়েছিল আমি জানি না। আচ্ছা না তেতো, আচ্ছা শোনো, তেতো হওয়ার বিশেষ কারণ হচ্ছে ওর মধ্যে চিরতা মেশানো হয়। নিম পাতার যা তেতো, চিরতা তার থেকে মিনিমাম 10 গুণ বেশি তেতো। যাদের ও তোমার 5টায়, ও তাহলে দুঃখের বিষয়, তুমি আর দেখতে পেলে না। এই একটু পরে লবণ কটা পড়িয়ে নি, তুমি একটুখানি ভিডিও দেখে নি। এই দেখে নাও, দেখো লবণ আর লবণের শ্রেণী বিভাগে আসি। দেখো লবণ 3 ধরনের হয়, লবণ 3 ধরনের হয়। একটা হচ্ছে সমিত লবণ, একটা হচ্ছে সমিত লবণ, হয়েছে। আচ্ছা আরেকটা হচ্ছে কি অ্যাসিড লবণ, একটা হচ্ছে অ্যাসিড লবণ, আর এটা হচ্ছে ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় না ক্ষারীয় আছে? ক্ষারকীয় লবণ। তাহলে লবণ আমরা ক ধরনের পেলাম? 3 ধরনের লবণ পেলাম। যেমন মনে করো NaCl, ভালো করে দেখবা NaCl। তাহলে NaCl কেমন লবণ? তুমি একটু এগিয়ে বসো তো, দেখো ব্যাগটা এগিয়ে দাও। কে? ও ছড়িও না। এই শোনো NaCl এ আসি। NaCl কি করে তৈরি হয়? সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া NaCl তৈরি হয়। NaCl কি লবণ? একটা সমিত লবণ। কি করে তৈরি হলো? দেখো পরিষ্কার করে বইতে বলা আছে, দেখো বলছে যে কোনো অ্যাসিডের অণুতে, ভালো করে দেখো, কোনো অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য সকল হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ তৈরি করবে তাকে বলবে সমিত লবণ। আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন মনে করো সোডিয়াম প্লাস HCl, সোডিয়ামকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হলো, হয়ে গেছে। আচ্ছা তাহলে তৈরি হবে কি বলতো? সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে NaCl তৈরি করবে, আর হাইড্রোজেন ফুস করে উড়ে উপরে চলে যাবে, তাই তো? তাহলে একটা কথা বলো তো, অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন ছিল আদিত্য, অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন ছিল সবগুলো এই ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে না, তাই তো? তাহলে এই দ্রবণের মধ্যে লবণ আর আর কিছু আছে? লবণ ছাড়া কিছু আছে? তাই এই লবণগুলোকে আমরা কি বলবো? সমিত লবণ, হয়েছে। অ্যাসিড লবণে আসি। অ্যাসিড লবণ হচ্ছে Na2HPO4, আচ্ছা NaHCO3, আচ্ছা NaH দেখি কেমন বুদ্ধি আছে, তুমি বলবা NaHCO3 বাংলা নাম কি? অনেকবার বলেছি, চেটে খেয়ে না। খাবার সোডা, খাবার সোডা। NaHCO3 ভুলে আমি বারবার লিখছি, বারবার নতুন মনে হচ্ছে না। আচ্ছা করাবো। এই শোনো NaHCO3 কি করে, দেখো বলছে যে বহু, এই ভালো করে দেখো অ্যাসিড লবণ কাকে বলে। বলছে বহু ক্ষারিক অ্যাসিডের অণুতে, বহু ক্ষারিক অ্যাসিডের অণুতে। আচ্ছা বহু ক্ষারিক অ্যাসিড মানে কি? যেমন H2SO4, এটা কত ক্ষারীয় অ্যাসিড? H2SO4 কত ক্ষারীয় অ্যাসিড? দ্বিক্ষারীয়, কারণ হাইড্রোজেন কটা আছে? দুটো, হয়েছে। H2SO4 এর সঙ্গে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া ঘটাই কি তৈরি হবে? ZnSO4 তৈরি হবে না? সঙ্গে কি তৈরি হবে? H2 তৈরি হবে। কি হবে? আচ্ছা এক্ষেত্রে দেখো তো H2 Zn, আচ্ছা H2 তো বেরিয়ে গেছে, SO4 এর মধ্যে যতগুলো H2 ছিল সব বেরিয়ে চলে গেছে না? তাহলে এই ক্ষেত্রে লবণটা সমিত লবণ হবে না অ্যাসিড লবণ হবে? সমিত লবণ হবে, এটা সমিত লবণ হবে। কিন্তু কিন্তু সোডিয়াম বাইকার্বনেট কেমন লবণ? অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ কাকে বলে দেখে নাও। বলছে বহু ক্ষারিক অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক প্রতিস্থাপিত হলে যে লবণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি? অ্যাসিড লবণ। যেমন H2SO4 এর দুটি প্রতিস্থাপনযোগ্য H2SO4
H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্ষেত্রে কি লবণ তৈরি হবে? তৈরি হবে কি H2SO4 এর থেকে, আচ্ছা এখানে CO3 তো আসছে না, বিক্রিয়া তো ঘটানো যাচ্ছে না। আচ্ছা এইভাবে করি, ধরো H2SO4 লিখলাম প্লাস NaOH, ধরো Na নেবো না, NaOH নেবো। ভালো করে শোনো, H2SO4 এর সঙ্গে কার বিক্রিয়া ঘটাবো? NaOH। তাহলে H2SO4 এর সঙ্গে যদি NaOH এর বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি কি হবে? NaHSO4। NaHSO4। তাহলে একটা কথা বলো তো, এইখানে কটা হাইড্রোজেন ছিল? দুটো, কিন্তু এক্ষেত্রে একটা হাইড্রোজেনই লবণের মধ্যে আটকে গেছে না? তাহলে জলের মধ্যে যখন মেশাবো এই একটা H ঘুরে বেড়াবে কি বেড়াবে না? তাহলে H যখন জলের মধ্যে ঘুরে বেড়ায়, হাইড্রোজেন কে প্রদান করতে পারে, অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। তাহলে এই লবণটাকে আমরা কি বলবো? অ্যাসিড লবণ। তার মানে যখন বহু ক্ষারকীয় লবণের সঙ্গে ক্ষারের বিক্রিয়া ঘটানো হয় এবং সেই লবণের মধ্যে হাইড্রোজেন আয়নগুলো কিছু পরিমাণে থেকে যায়, সেই লবণগুলোকে আমরা কি বলবো? অ্যাসিড। যদি উল্টো করে বলি, যখন বহু ক্ষারীয় অ্যাসিডের সঙ্গে সোডিয়াম এই ক্ষারের বিক্রিয়া করা হয়, ক্ষারের বিক্রিয়া ঘটানো হয় এবং অ্যাসিডটি সম্পূর্ণরূপে বিক্রিয়া না করে আংশিকভাবে বিক্রিয়া যদি করে, সেক্ষেত্রে লবণের মধ্যে হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। এরকম লবণকে কি বলা হয়? দেখো তুমি কিন্তু অনেক পিছিয়ে বসো, এগিয়ে বসো। আদি তো সোজা হয়ে বসো। হ্যাঁ ঠিক আছে। এরপরে ক্ষারকীয় লবণে আসি। ক্ষারকীয় লবণ, তাহলে ক্ষারকীয় লবণ জলের মধ্যে কোন মূলক দেবে? আবার দেখতে হয় ক্ষার জলের মধ্যে কোন মূলক দেয়? OH মাইনাস, একদম। তাহলে যে সকল লবণ OH মাইনাস দেবে তাদের কি বলবো? ক্ষারকীয় লবণ। আচ্ছা তোমাদের দেখো বইতে লেখা আছে যে কোন ক্ষারকের অণুতে উপস্থিত হাইড্রক্সিল মূলক অধাতব মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে, আচ্ছা আংশিকভাবে মানে পুরোপুরি হচ্ছে না, সামান্য পরিমাণে হচ্ছে, ঠিক। আচ্ছা যে লবণ উৎপন্ন হয় তাকে ক্ষারকীয় লবণ বলে, যেমন বেসিক লেড নাইট্রেট। আচ্ছা লেড নাইট্রেট কথাটা ইলেকট্রনিক্স নিয়ে যারা খেলাধুলা করেছো তারা কোথায় দেখতে পেয়েছো লেড নাইট্রেট? হ্যাঁ, কোন ব্যাটারিতে লেড নাইট্রেট থাকে? না, কালো কালারের ব্যাটারিতে লেখা থাকে না লেড নাইট্রেট? একদম। তাহলে আজকের পড়া আমাদের এইটুকু। লবণ শেষ, পড়া শেষ, চ্যাপ্টার না, পরের দিন পরীক্ষা নেবো না। আগামী ক্লাসে হ্যাঁ যে কোশ্চেন, আচ্ছা কোশ্চেন কার কাছে নেই এই অধ্যায়ের? পুরো দেখি, দাও কোশ্চেনটা দাও। কি নেই? দেবো। এই জন্য অ্যাসিড ক্ষারের কোশ্চেনটা তাহলে 79 পর্যন্ত পুরোটা তোমরা করে আসবে। হ্যাঁ, 1 থেকে প্র্যাকটিক্যাল হবে, তাড়াতাড়ি হবে। এটা ঘোষকে দিয়ে দাও। আচ্ছা তাহলে আজকে আমরা কোনটা কোনটা করবো আগে একটু বলে দাও, দেখে নি। দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আচ্ছা এই শোনো, আমরা সবার প্রথমে 1 নাম্বার করবো বলয় পরীক্ষা, একটা কি করব? বলয় পরীক্ষা। 2 নাম্বার কি করব বলো? সেকেন্ড প্র্যাকটিক্যাল কি করাবো? প্রশমন। হ্যাঁ কি হয়েছে বিপ্লব? কোশ্চেন নেই তোমার কাছে? কি আর কোশ্চেন তো আমার কাছে শেষ হতে চললো, এখনো কোশ্চেন নেই কেন? ও আছে, আরেকটা আছে, দিয়ে দাও। এই তাহলে এই দুটোই করাই আজকে। জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড কে? অ্যালুমিনিয়াম থাকলে পড়ো।